দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে এবং প্রতিবারের মতোই আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু। লাইফস্টাইল বলতে কিন্তু আমরা বুঝি আমাদের দৈনন্দিন যে জীবন সেটিকে সুন্দরভাবে পরিচালনা করা। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সারসাইজ অথবা ব্যায়াম। তো আমরা এতদিন ধরে ভাবতাম অথবা আমরা জেনে আসছি যে ব্যায়াম শুধুমাত্র আমাদের শারীরিক সুস্থতাকে উৎফুল্ল করে অথবা আমাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে কাজ করে, কিন্তু আমরা বোধহয় অনেকেই এটা জানি না যে ব্যায়াম শুধুমাত্র আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে না, ব্যায়াম আমাদের মানসিকভাবেও ভালো রাখতে সাহায্য করে। আজ আমরা এই বিষয় নিয়েই কথা বলবো, কিভাবে সঠিক ব্যায়াম সেই সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস অথবা ডায়েট আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে, ভালো থাকতে এবং ভালো ভালো কাজের সাথে যুক্ত হতে ইন্সপায়ার করে। আর আজ এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এটিকে শুধুমাত্র পেশা হিসেবে নয়, তার জীবনধারার সঙ্গে যুক্ত করে নিয়েছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি হেলথ ইনস্ট্রাক্টর রিজওয়ান শিকদারকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আমার মনে হয় যে এক্সারসাইজ অথবা ওয়ার্কআউট, ওয়েট লিফটিং, স্ট্রেংথ ম্যানেজমেন্ট, এই যে এত কিছু রয়েছে, এতগুলো বিষয় সম্পর্কে আজকে আমরা আমাদের দর্শকদেরকে বেশ ভালো একটা কনসেপ্ট অথবা একটা নলেজ দিতে পারবো। আচ্ছা, প্রথমে একটু জানতে চাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রেংথ ট্রেনিং অথবা ওয়েট লিফটিং। এটি নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যাডভান্স ওয়েট ট্রেনিং অথবা স্ট্রেংথ ট্রেনিংটা অ্যাকচুয়ালি কি এবং কারা কারা আসলে এই অ্যাডভান্স ওয়েট লিফটিং অথবা স্ট্রেংথ ট্রেনিংটা করতে পারে? বেসিক্যালি হচ্ছে ওয়েট লিফটিং, অ্যাডভান্স ওয়েট লিফটিংটা আমরা সবাইকে বলি না করতে। একজন মেম্বারের তার কন্ডিশন, তার এজ, তার ফিজিক্যাল ইনজুরি আছে কিনা এটা জেনে তারপরে হচ্ছে তাকে আমরা কত বছর বয়স থেকে আসলে স্ট্রেংথ ট্রেনিং করা যায়? অ্যাকচুয়ালি হচ্ছে আপনি 10 থেকে মানে এখন বর্তমানে রিসার্চ অনুসারে আপনি 10 থেকে 12 বছর বয়সের থেকেই আপনি স্টার্ট করতে পারবেন ওয়েট ট্রেনিং এবং হচ্ছে জিমে যাওয়া স্টার্ট করতে পারবেন। আচ্ছা, যদি তার সেটার কোনো কনসার্ন থাকে অথবা থাকে, এছাড়া আর কোন কোন বিষয়গুলো আসলে আপনারা আগে থেকেই নজরে রাখেন যে এই বিষয়গুলো না থাকলে আসলে তারা ওয়েট ট্রেনিং অথবা স্ট্রেংথ ট্রেনিং করতে পারবে? এখানে আমাদের অবশ্যই যে বিষয়গুলো আগে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একজন মেম্বার আসার পর তার হেলথ কন্ডিশন কেমন, তার কোনো প্রিভিয়াস কোনো ইনজুরি আছে কিনা, তারপরে তার হেলথ, তার হার্টের বিষয় এটা আমাদের অবগত জানতে হবে যে হচ্ছে তার হার্টের কন্ডিশনে বা হার্টের কোনো প্রবলেম আছে কিনা। এটা জেনে শুনে তারপরে তার গোল আমাদের জানতে হবে, সে কি ফ্যাট লস করতে চায় নাকি ওয়েট লস করতে চায় নাকি হচ্ছে সে ওয়েট গেইন করতে চায়, মাসল বিল্ড করতে চায়। এইটা জেনে তারপর হচ্ছে তাকে আমরা ওইভাবে গাইড করার ট্রাই করি। আচ্ছা, অনেকেই বলেন যে জিমে গেলেই তো হয় অথবা ট্রেডমিল করলেই তো হয় এক্সারসাইজ করা, কিন্তু এই যে স্ট্রেংথ ট্রেনিং অথবা ওয়েট লিফটিং আসলে কি কি বেনিফিট দেয় আমাদেরকে? এখানে যদি বলি যে শুধু কার্ডিও বা হচ্ছে শুধু জিমে আসা যাওয়া করলে আমরা যে ইমপ্রুভমেন্ট পাবো তা না। কার্ডিওভাস্কুলার ইমপ্রুভমেন্টের জন্য আমরা কার্ডিও বেসিস এক্সারসাইজগুলো করব, কিন্তু ওয়েট ট্রেনিংগুলো আমাদের মাসল ডেভেলপমেন্ট এবং হচ্ছে জয়েন্ট ইমপ্রুভমেন্ট করার জন্য খুবই খুবই দরকারি। এবং আমরা যে ফ্যাট লস করতে চাই, এই ফ্যাট লস করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওয়েট লিফটিং। আচ্ছা, ফ্যাট লস যদি আমরা করতে চাই এবং সেই সাথে যদি অ্যাবসটা আমরা আসলে কনস্ট্রাক্ট করতে চাই তাহলে ওয়েট লিফটিংটা আমাদের অনেক ভালোভাবে হেল্প করে। আচ্ছা, অনেকেই আছেন যে জিমে ভর্তি হয়ে গেলাম, জিমে আমি রেগুলার যাচ্ছি এবং আমার আসলে যা যা করতে ইচ্ছে করছে, আমি ইনস্ট্রুমেন্ট দেখছি, হয়তো বা একটু গুগল সার্চ দিয়ে দেখে নিলাম যে ইনস্ট্রুমেন্ট কিভাবে ইউজ করতে হয়, আমি আমার ইচ্ছে মতনই করছি। সেটা কি আসলে আমাদের যে গোল অথবা আমাদের পারপাস সেটা ফুলফিল করে কিনা? না, কারণ হচ্ছে আপনি যদি প্রপার গাইডলাইন না ফলো করেন, আপনার ইনস্ট্রাক্টর যদি যেভাবে রুটিন অথবা ডায়েট প্ল্যান আপনাকে দিয়ে দিছে ওইভাবে যদি আপনি না ওয়ার্কআউট এবং খাবার মেনটেন না করেন তাহলে আপনার সেই গোল অ্যাচিভ হবে না। আচ্ছা, স্ট্রেংথ ট্রেনিং এর সাথে খাবারটাও আসলে মেইনটেইন করতে হবে? অবশ্যই অবশ্যই। আমাদের এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে 60 to 70%ই কভার করে আপনার ডায়েট, ফুড ইনটেক, তারপর হচ্ছে বাকি রেস্ট এবং ওয়ার্কআউট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কেউ যদি নিজের থেকেই চায় যে ঠিক আছে আমি এভাবে স্ট্রেংথ ট্রেনিং করব, সেটা কি আসলে সবসময় প্রপারলি হয় কিনা, অথবা কেউ যদি ভুলভাল করে তাহলে তার ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি কেউ নিজে থেকে করতে চায় এবং ফর্ম এবং ইগো লিফটিং যদি করে থাকে, ফর্মেশন যদি ভুল থাকে এবং ইগো লিফটিং যদি করে থাকে তাহলে তার কি হবে, সে একটা ইনজুরিতে মানে ভুক্তভোগী হবে। ইনজুরি হওয়ার পরে তার জয়েন্ট অথবা হচ্ছে তার হাড়, এইগুলো কোনো প্রবলেম হতে পারে, যার ফলে সে যে কোনোভাবে
পঙ্গু বা আদার্স কোনো মানে ডিজিজে একটা লং টার্ম একটা হ্যাঁ লং টার্ম একটা ইনজুরি হতে পারে, যেটা থেকে রিকভার করতে তার অনেক টাইম লাগবে এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো অনেক সময় রিকভার হয়ও না। হ্যাঁ আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে সঠিক উপায়ে অথবা একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকে এই ট্রেনিংগুলো করাটা কতখানি গুরুত্বপূর্ণ এবং কিভাবে করতে হয় সেই বিষয়ে ছোট্ট একটি ফুটেজ আমাদের কাছে আছে। আমার মনে হয় দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে এই যে ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং আমরা যেটাকে বলি, সেটা একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকে অথবা প্রপার গাইডলাইন মেনে করাটা কতখানি জরুরি, আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। All day and all night, we'd stay up, it felt so right. We were so young, we were so dumb. We would get drunk and then hook up in my car, driving so far. Play your guitar, you'd show me your art. Let down our guards, think with our hearts. Stare at the stars, we were never apart. Drinking too young, way too much fun. Out in the sun, no pain when it's gone. Took you to prom, dance to our song. Dance all night long till the lights come on. And how careless we could be. And how careless we could be. দর্শক আমরা দেখে নিলাম যে কিভাবে ইনস্ট্রাক্টরের গাইডলাইন মেনে আসলে প্রপার ওয়েতে এই যে ওয়েট লিফট অথবা স্ট্রেংথ ট্রেনিংগুলো সেগুলো করতে হয়। আচ্ছা, যারা স্ট্রেংথ ট্রেনিং অথবা ওয়েট লিফট করতে চায়, যারা বিগিনার থাকে, একদম প্রথম পর্যায়ে থাকে, তাদের জন্য আসলে কত সময় আপনারা সাজেস্ট করেন যে এতটুকু সময় আসলে সে করতে পারবে এবং সপ্তাহে কয়দিন? যারা বিগিনার, যারা নতুন করে স্টার্ট করে, তাদেরকে আমাদের মানে একটা বেসিক রুটিন দিতে হয়। সেই অনুসারে সে ওয়ার্কআউট করবে এবং একটা বেসিক একটা ডায়েট প্ল্যান দেওয়া লাগে। এই ডায়েট প্ল্যানটা যে ফলো করতে থাকবে, পাশাপাশি ওয়ার্কআউট করতে থাকবে। এবং বেসিক সেই রুটিনটা আসলে কি কি বা কি কি সেটাতে ইনক্লুডেড হয়? রুটিনটা যে একদম আপনার ইজি, যেটা হচ্ছে সে 6টা থেকে 7টা ওয়ার্কআউট করবে, আপার বডি, লোয়ার বডি, অথবা হচ্ছে আপনার হচ্ছে এই স্প্লিট রুটিন, যেমন হচ্ছে একদিনে চেস্ট, ট্রাইসেপ, ব্যাক বাইসেপ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার শোল্ডার, লেগস, এইভাবে হচ্ছে আমরা নরমাল একটা রুটিন করে দেই। পাশাপাশি হচ্ছে ডায়েট প্ল্যানটা দিয়ে দিই, সেটা যেন সে ফুললি মানে ফলো করতে পারে। যখন সে পুরোপুরি ফলো আপ করতে পারবে, তখন আমরা তার রুটিনটা চেঞ্জ করে দিই, যে হ্যাঁ আমরা বুঝতে পারি সে এখন 5টা 6টা ভালো বেসিক এক্সারসাইজ থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। এবং পাশাপাশি হচ্ছে ডায়েট প্ল্যানটাও আমরা চেঞ্জ করে দিই, কারণ তার যে গোল ওইটা অ্যাচিভ করতে তার আরো মানে ভালো ফুড ইনটেক করা দরকার। আচ্ছা, তো যেটা আপনি বলছিলেন যে যখন আসলে আমরা বুঝি যে এই মানুষটা রেডি, তখন আমরা তাকে হয়তো অ্যাডভান্সের দিকে নিয়ে যাই। এই যে এন্ডিউরেন্সটা যেটা, এটা আসলে কিভাবে বৃদ্ধি করা যায় বা এটার কোনো কি কি টেকনিক রয়েছে? এটার মধ্যে অবশ্যই আপনার ওয়েট লিফটিং তো অবশ্যই করতেই হবে। ওয়েট লিফটিং করার পাশাপাশি আপনার হচ্ছে কার্ডিওভাস্কুলার ইমপ্রুভ করতে হবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম ইমপ্রুভ করতে হবে। কিভাবে? আমরা কার্ডিও যে এক্সারসাইজগুলো আছে, যেমন হচ্ছে আপনার ট্রেডমিল করা, হিট কার্ডিও করা, তারপর হচ্ছে আপনার ক্রস ট্রেনিং, সাইক্লিং, জগিং, সুইমিং, এগুলো করলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আর ইমপ্রুভ হয়। অনেকে বলে যে হচ্ছে মানে শুকনা সে যদি জিমে আসে তাকে কেন মানে ট্রেডমিলে উঠানো হয়, কিন্তু এই জিনিসটা মানুষ জানে না যে বেসিক্যালি কার্ডিও জিনিসটা কি করে, আমাদের হার্ট এবং লাংসকে ভালো রাখে। আমরা শুধু আমাদের মাসল ইমপ্রুভমেন্ট করতে আসি না এখানে, হেলথ ভালো রাখবো এবং হচ্ছে আমাদের হার্ট এবং লাংসও ভালো রাখতে হবে। না হলে আমরা মানে ফিউচারে ওয়েট লিফটিং করতে গিয়ে আমরা ভালো একটা পারফরমেন্স শো করতে পারবো না। চমৎকার বলেছেন। আচ্ছা, তো যেহেতু বলছিলেন যে অনেকে শুকনো থাকলে আসলে সবাই বলে যে কেন ট্রেডমিল করতে দিচ্ছেন, সেই সাথে অনেকের দেখা যায় ব্রিদিং প্রবলেম আছে অথবা অ্যাজমা আছে, সো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে শুরু করেন বা তাদের ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হয় কিনা তারা যদি অ্যাডভান্স লেভেলে যেতে চায়? তাদের ক্ষেত্রে আমি বলবো, যেমন আমি পার্সোনালি যেটা করি, যাদের ব্রিদিং প্রবলেম বা অথবা অ্যাজমা আছে, তারা যদি ট্রেডমিল বা কার্ডিওভাস্কুলার টাইপের কিছু এক্সারসাইজ করে, আমরা বলবো যে
প্রাথমিক অবস্থায় সে নর্মালি করার ট্রাই করবে যতক্ষণ পর্যন্ত তার আনকমফোর্টেবল ফিলটা না আসে। যখন মনে হচ্ছে যে একটু আনকমফোর্টেবল লাগতেছে আমার, দেন হচ্ছে আমার স্টপ করতে হবে। যদি আমি ট্রেডমিলে ওয়াক করি, আমি যদি বলে থাকি তাকে আপনি 10 মিনিটস ওয়াক করবেন, যদি 2 মিনিট ওয়াক করার পরে তার আনকমফোর্টেবল লাগতেছে বা একটু খারাপ লাগতেছে, সে রেস্ট নিবে। তারপর যদি মনে হয় সে কন্টিনিউ করবে, না হলে সে হচ্ছে ফ্রি হ্যান্ড অথবা স্ট্রেচিং করে, প্রপার স্ট্রেচিং করে সে একটু ওয়েট লিফটিং শুরু করতে পারবে। আচ্ছা, তো যারা আসলে শুরু করে জিম অথবা ওয়েট লিফটিং করতে চায়, অ্যাবস চায়, সুস্থ থাকতে চায়, ওভারঅল দেখা যায় তারা যখন প্রথম দিকে জিমে যায় একটা বডি পেইনের বিষয় থাকে, যে বডিতে প্রচণ্ড পেইন হয়, অথবা অনেকেই দেখা যায় যে হয়তো আর মোটিভেট ফিল করে না। সো এই যে নির্দিষ্ট একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য অথবা নির্দিষ্ট গোলে পৌঁছাবার জন্য মোটিভেশনটা আসলে কিভাবে নিয়ে আসতে পারে? এটার জন্য আমি বলবো যে আপনার জিমে আসার আগে নতুন যারা বিগিনার যারা, তারা কিন্তু আপনার বিভিন্ন মানে আশেপাশের কথায় কিন্তু ডিমোটিভেট হয়, যারা প্রথমে নিজের থেকে মোটিভেশন নিয়ে তারপরে আসে। অনেকে আবার চিন্তা করে এক সপ্তাহ আমি জিম করলাম, এখনো কেন আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সো এটার বিষয় হচ্ছে প্রথমে আমাদের মানে ওয়ার্কআউট করার কিছুদিন আমাদের পেইন ফিল হয়। হ্যাঁ, কারণ আমরা রেগুলার যে অ্যাক্টিভিটি করি, আমরা কোনো মাসল ডেভেলপমেন্ট বা মাসল ব্রেকডাউনের কোনো কাজকর্ম করি না। আচ্ছা, এখন আপনি জিমে আসছেন, একটু ওয়েট লিফটিং করছেন, ওয়েট লিফটিং করার ফলে কি হচ্ছে, আপনার মাসল ব্রেকডাউন হচ্ছে, ওই মাসলটা রিকভার করতে একটু টাইম লাগতেছে। ওই রিকভারি প্রসেসটার জন্যই আপনার পেইন ফিল করা। আচ্ছা, ঠিক আছে, ইনফ্লামেশন ফিল করা। এখন হচ্ছে আপনার এই 3 থেকে 4 দিন যখন পেন হবে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা নর্মাল হয়ে যাবে। আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনার একটা গোল, যে আমি একটা টার্গেট অ্যাচিভ করবো। অ্যাপস যেমন যারা মোটা বলে না যে হচ্ছে আমি 1 উইক হই জিম করতেছি বাট আমার ইমপ্রুভমেন্ট নাই। কেন নাই? আপনার ওয়ার্কআউটের পাশাপাশি ওয়ার্কআউটের সাথে আপনার এই ব্যালেন্স হওয়ার মানে যে বিষয়টা এবং ফুড ইনটেকের বিষয়টা প্রপারলি হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম সপ্তাহে যদি আমার ইমপ্রুভমেন্ট না আসে, তাই বলে এইটা না যে আমার অফ করে দিতে হবে, না হচ্ছে না। এবং ব্যথাটা যখন সিভিয়ার লেভেলে হয় তখন অনেকে চিন্তা করে ব্যথা কমুক তারপর যাবো, এটা কি ঠিক কিনা? না, এখন আপনার হচ্ছে যদি আপনার পেইন ফিল হয়, অবশ্যই আপনার কন্টিনিউয়াসলি করার চেষ্টা করতে হবে, কিন্তু ট্রেনারকে ইনফর্ম করে দিবেন যে আমার নর্মালের থেকে অ্যাবনর্মাল পেইন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এই বিষয়টা আপনাকে বলে দিবে সে কিভাবে আপনি ভালোভাবে রিকভার করতে পারবেন, কি ফুড ইনটেক করলে ভালোভাবে রিকভারি করতে পারবেন, কি প্রসেস ফলো করলে আপনি ভালোভাবে রিকভার হতে পারবেন। আচ্ছা, মানে এগেইন বারবার আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে আসলে যারা শুরু করতে চাচ্ছেন এই অ্যাডভান্স লেভেলের স্ট্রেংথ ট্রেনিং, তাদেরকে অবশ্যই একজন প্রপার গাইডলাইনের বা একজন প্রপার ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকেই শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে যদি সমস্যাগুলো সমাধান হয়ে যায়, তখন হয়তো বা যখন প্রো হয়ে যায় আর কি সবাই, সেটাই বলছি। আচ্ছা, তো এই এত স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড অ্যাডভান্স লেভেল অফ স্ট্রেংথ ট্রেনিং নিয়ে আমরা কথা বলছি, কারা কারা করতে পারবে সেটাও বলছি। সপ্তাহে আসলে কতদিন মোটামুটি স্ট্রেংথ ট্রেনিং করলে মানুষ সুস্থ থাকতে পারে? এটা টোটালি ডিপেন্ড করে আপনার লাইফস্টাইল এবং হচ্ছে আপনার মানে কার্যক্রমের উপর, ডেইলি অ্যাক্টিভিটির উপর। এখন যদি আপনি অফিস করেন 7 থেকে 8 ঘন্টা, তারপরে ওয়ার্কআউট করেন 1 ঘন্টা, ফুড ইনটেক করে তারপরে ডিনার করে রাতে যদি আপনার ঘুমানোর টাইমই থাকে খুব কম, তাহলে আমি সাজেস্ট করব 4 থেকে 5 দিন ইজ গুড এনাফ। কারণ হচ্ছে আপনার রিকভার করতে হবে। আপনি শুধু মাসল ব্রেকডাউন করতেছেন যে, আপনার কিন্তু রিকভারও করতে হবে। তার জন্য আমার যদি বেশি গ্যাপ দিতে হয়, আমার দিতে হবে। বিকজ আমার ডেইলি যে লাইফস্টাইল, এটা আমার মাথায় রাখতে হবে। একটা ট্রেনার অবশ্যই তার মেম্বারের কাছ থেকে জেনে নেবেন যে হচ্ছে তার লাইফস্টাইলটা কিরকম, সে কয়টা থেকে কয়টা ডিউটি করে, সে ঘুমায় কয় ঘন্টা, সে খাবার খাইতে পারে কিনা প্রপারলি, এটা আমাদের জানতে হবে। যদি জানা থাকে, ওই প্রসেসে যদি আমি তাকে গাইড করি, তাহলে অবশ্যই সে একটা রেজাল্ট পাবে। হ্যাঁ, হয়তো তার একটু টাইম বেশি লাগবে। যাদের মানে লাইফস্টাইলটা এরকম ডেডিকেটেড যে সে জব করে না, কিন্তু সে প্রপারলি 8 থেকে 9 ঘন্টা রেস্ট পাচ্ছে, সে বাসায় কাজ করতেছে, তারপর হচ্ছে তার কোনো লাইফের এক্সট্রা কোনো প্রেশার নেই, তার বিষয়টা আলাদা। সে কিন্তু চাইলে 5 থেকে 6 দিনও টানা ওয়ার্কআউট করতে পারবেন, কারণ সে 8 থেকে 9 ঘন্টা প্রপার রেস্ট দিতে পারতেছে বডিকে, এবং ফুডও ইনটেক করতে পারতেছে টাইম টু টাইম। এবং শুধু রেস্ট বলতে ঘুমানো মেন না, ঘুমানোর পাশাপাশি আপনার অনেক রিকভারি প্রসেসও থাকে। সেটা হচ্ছে আপনার স্টিম বাথ, সনা, তারপর হচ্ছে আপনার এই যে কোল্ড বাথ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মানে মাসল রিকভারিতে অনেক হেল্প করে।
আচ্ছা, আপনি বারবারই ফুডের কথাটা আনছেন যে প্রপার ফুড যদি ইনটেক করা যায় অথবা ডায়েটটা যদি প্রপার থাকে অথবা না থাকে তাহলে আসলে এই বেনিফিটটা আমরা পাবো না। তো সেক্ষেত্রে জানতে চাই যে এই যে অ্যাবস আমরা যদি করতে চাই অথবা আমরা যদি মাসল গেইন করতে চাই অথবা আমরা যখন কার্ডিও করব অথবা স্ট্রেংথ ট্রেনিং করব, খাবারটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্ষেত্রে? খাবারটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীরকম? যেমন হচ্ছে আমরা একজন নর্মাল পার্সন, এখন আমি রেগুলার কোনো অ্যাক্টিভিটি করতেছি না, খাচ্ছি। সাপোজ আমার বেসিক যে রেগুলার ক্যালোরি ইনটেক 2000 সামথিং, আমি 2000-এর উপরে ক্যালোরি ইনটেক করতেছি, আমার কোনো ডেইলি কোনো অ্যাক্টিভিটি নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমি জাস্ট রেস্ট করছি, ঘুমাচ্ছি, এই খাওয়া দাওয়া করতেছি, তাহলে এই এক্সট্রা যে ক্যালোরি ইনটেক করতেছি আমার রেকমেন্ডেশনের থেকে বেশি, এটা কিন্তু আস্তে আস্তে আমার বডিতে ফ্যাট আকারে স্টোর হতে থাকবে। আমাদের যে একটা গ্লাইকোজেন ট্যাঙ্ক আছে, হ্যাঁ, এই ট্যাঙ্কটাতে আপনার গ্লাইকোজেন ফিল আপ হইতে হইতে একটা পর্যায়ে, যেমন পানিতে একটা টাঙ্কিতে পানি দিতে দিতে যখন ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে যায়, পানিটা কিন্তু বাইরে পড়ে যায়। সো জিনিসটা হচ্ছে সেম, আপনার ট্যাঙ্কটা যখন ফিল আপ হয়ে যাবে তখন এই ফ্যাটটা আপনার বডিতে মানে বাইরে যে স্কিনের নিচে যে লেয়ারটা আস্তে আস্তে ওখানে জমতে থাকবে। তো অ্যাপসের থেকে শুরু করে আস্তে আস্তে এটা ফুল বডিতেই আপনার এই যে ফ্যাট ছড়ানোর প্রসেসটা শুরু মানে হইতে থাকে। তো যখন আপনি ফ্যাট লস করবেন সেম প্রসেসটা রিভার্স হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার ফুল বডি মানে যেখানে আপনার সবার আগে ফ্যাট জমবে ওইখান থেকেই আপনার হচ্ছে ওইখান থেকে ফ্যাট কমবে সবার লাস্টে। আচ্ছা, ঠিক আছে, এর জন্য মানুষ বলে না যে হচ্ছে আমার 6-7 মাস হচ্ছে ওয়ার্কআউট করতেছি, আমার সব জায়গায় ফ্যাট কমে গেছে কিন্তু আমার অ্যাপসের ফ্যাট কমে নাই। এটা না কমার একটাই কারণ হচ্ছে ওইটা সবার লাস্টে কমবে। আপনার ফুল বডি থেকে ফ্যাট কমে গেছে, ওইটা সবার লাস্টে কমবে। স্টাবর্ন ফ্যাট আমরা যেটাকে বলি, এটা সবার শেষে যাবে। ফুড ইনটেকের ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার যে বিএমআর ক্যালকুলেশন করার পরে ট্রেনার যা মানে যতটুকু অ্যামাউন্ট অফ প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড গুড ফ্যাট খেতে বলবে ওইটা আপনার অবশ্যই মেজারমেন্ট করে খেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আবার অনেকে বলে থাকেন যে এই যে এই ডায়েটটা ফলো করতে গেলে অথবা যেটা আপনি বললেন যে প্রোটিন, গুড ফ্যাট, এর সাথে আরও যেই সব আনুষঙ্গিক প্রয়োজনীয় নিউট্রিশন আমাদের দরকার হয়, সেই ফুডগুলো বা সেই নিউট্রিশনগুলো পেতে গেলে হয়তো আমাদের অনেক এক্সপেন্সিভ ফুড ইনটেক করতে হবে অথবা দেখা যায় যে সাপ্লিমেন্টস, অনেক দামি দামি সাপ্লিমেন্টস নিতে হয়। এটা আসলে কতটুকু সত্যি? এটা আমি বলবো যে না, আপনার হচ্ছে যদি আপনি রেগুলার যে ফুড ইনটেক আমরা করি ওইটাই যদি আমরা প্রপারলি মানে একদম প্রপার মেজারমেন্টে করা মেজারমেন্ট নিয়ে যদি ফুডটা ইনটেক করি তাহলে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের যে রেকমেন্ডেশন যা যা দরকার আমরা তা ফিল আপ করতে পারবো। কিন্তু সাপ্লিমেন্টসের দিকে আমরা কখন যাব? সাপ্লিমেন্টস আমাদেরকে শুধু 10 থেকে 15% হেল্প করে। আচ্ছা, আমরা বলি সাপ্লিমেন্টস অনেক ম্যান্ডেটরি, অনেকেই বলে যে জিম করা শুরু করলে আসলে এগুলো ম্যান্ডেটরি, এগুলো করতে হবে, এটা কি সত্যি? কিন্তু আসলে না। আপনি রেগুলার ফুড ইনটেক করে আপনার বডি কন্ডিশন ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। সাপ্লিমেন্ট শুধু আপনার 10 থেকে 15% হেল্প করবে, 10 to 15% হেল্প করবে। কখন? আপনার লাইফস্টাইল অনেক বিজি লাইফস্টাইল লিড করতেছেন, আপনি খাওয়া দাওয়া করার প্রপার সময় পাচ্ছেন না। সাপোজ আপনার বডি ওয়েট অনুসারে আপনার কন্ডিশন অনুসারে দৈনিক 100 গ্রাম প্রোটিন ইনটেক করা দরকার, আপনি 80 গ্রামস অফ প্রোটিন ইনটেক করেছেন, এখন আপনার আরো 20 to 25 গ্রামস প্রোটিন দরকার, তখন আপনি আর মিলও ইনটেক করতে পারতেছেন না। তখন কি করবেন? আপনি হোয়ে প্রোটিনটা অ্যাড করে এই আপনার যে রেকমেন্ডেশন এটা ফিল আপ করতে পারবেন। আচ্ছা, মানে এটা খুবই নেসেসারি কিছু না যদি আমরা খাবার থেকে এই আমাদের যে নিউট্রিশনগুলো দরকার সেগুলো আমরা নিতে পারি। আচ্ছা, অনেকে আবার দেখা যায় যে এই সাপ্লিমেন্টসগুলো যেগুলো দরকার হয় শরীরের জন্য অথবা অনেকে যখন শুরু করে তখন তারা মনে করে যে ঠিক আছে বেশি কষ্ট করতে হচ্ছে না, আমি তো একটু খেয়ে ফেললেই হয়ে যাচ্ছে সাথে সাথে, সো এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো এই যে সাপ্লিমেন্টসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আসলে কতদিন পর্যন্ত খাওয়া উচিত? এখানে বিষয় হলো আপনার, আমি বলবো যে যদি আপনার যেমন ক্রিয়েটিন, প্রি ওয়ার্কআউট এইসব যে সাপ্লিমেন্টসগুলো আছে আপনার 3 মান্থস বা 4 মান্থস একটানা খেলে আপনার 1 থেকে 1.5 মাস একটু অফ রাখা উচিত। কেন? কারণ এটা হচ্ছে পাউডার ফর্ম, হ্যাঁ পানিতে ডিজলভ হয়ে আমরা পানির সাথে মিক্স করে খেয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের কিডনিতে করতে হয়, ফিল্টারেট করতে হয়, একটা এক্সট্রা প্রেসার পড়ে। তো অবশ্যই এটা আমাদেরকে একটু গ্যাপ দিতে হবে। ওয়ে প্রোটিন ইনটেক করার পরেও আমাদের একটু গ্যাপ দিতে হবে যেন হচ্ছে এই ফিল্টারেশনের যে প্রেসারটা পড়ে আমাদের কিডনিতে এটা কম হয় এবং একটা নর্মাল একটা কন্ডিশন থাকে এই কয়দিন। এবং হচ্ছে আপনার যখন এই সাপ্লিমেন্টস অফ রাখবেন চেষ্টা করবেন ফুড থেকে এগুলো ইনটেক করা, তাহলে আমাদের সাপ্লিমেন্টসের দিকে যে এডিকশনটা এটা কমে যাবে। এখন বর্তমানে অনেক ছেলেরা আছে
যে প্রি ওয়ার্কআউট, মানে জিমে ঢুকার পর দেখে সিনিয়রদের বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের যে প্রি ওয়ার্কআউট খাচ্ছে, মারাত্মক এক্সারসাইজ করতেছে, তারাও কিন্তু এটা ফলো করতেছে। কিন্তু একটা জিনিস তাদের বোঝা উচিত, তারা যে এই জিনিসটা মাথায় সেট করতেছে যে আমার প্রি ওয়ার্কআউটটা ইনটেক করতে হবে, ইনটেক করার ফলে কি হবে, তাদের মধ্যে একটা এডিকশন চলে আসবে যে আমার প্রি ওয়ার্কআউট শেষ, আমি আজকে জিমে যেয়ে কিচ্ছু করতে পারবো না, এই এডিকশনটা চলে আসবে, ডিপেন্ডেন্সিটা হয়ে যাবে ডিপেন্ডেন্সি ওইটার চলে উপরে। আসবে। কিন্তু বেসিক্যালি আপনার স্ট্রেংথ আসতেছে ফুললি কই থেকে? আপনার বডি থেকে, আপনার ফুড থেকে। আচ্ছা, তো আরেকটা কনসেপ্ট, আসলে এটা সম্পর্কে আমি খুব বেশি আমি ক্লিয়ার না, বাট আমি যতটুকুন জানি বা জেনেছি সেটা হচ্ছে অনেকে স্টেরয়েড ইউজ করে মাসলস বানাবার জন্য। স্টেরয়েডটা আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিনা বা এটা ব্যবহার করাটা ঠিক কিনা? স্টেরয়েডসের বিষয়টা আমি বলবো যে যদি আপনি অ্যাথলিট না হয়ে থাকেন, কখনো এটার ব্যাপারে মাথায় নেবেন না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন ন্যাচারালি আপনার বডিকে ডেভেলপ করার। আর যদি আপনি এরকম প্রফেশন বা ডেডিকেশন থাকে যে আমি অ্যাথলিট হিসাবে বা বডি বিল্ডার হিসাবে কাজ করব, তখন সেক্ষেত্রে আপনি এটা একদম প্রফেশনাল একজন ইনস্ট্রাক্টরের সাথে কনসাল্ট করে, তারপর হচ্ছে মেডিকেল চেক আপ করে আপনার যে কন্ডিশন ওইটা বুঝে আপনি স্টেরয়েড নেবেন। হ্যাঁ, স্টেরয়েড নেওয়া যে ভালো আমি তা বলবো না, আমি কখনো সাজেস্ট করি না কোনো মেম্বারদেরকে যে আপনি স্টেরয়েডস নেন। প্রয়োজন না হলে না নেওয়াটাই হ্যাঁ, বেটার। প্রয়োজন না হলে। সেটা হচ্ছে অ্যাথলিটের ক্ষেত্রে, কারণ কি আমাদের বডি বিল্ডিং যে মানে ইন্ডাস্ট্রিটা, এখানে ম্যাক্সিমাম মানুষই এটা ইউজ করে। আচ্ছা, যার জন্য আমি বলছি যে যারা অ্যাথলিট বডি বিল্ডার তারা ইউজ করতেছে সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ন্যাচারালি বডি বিল্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনি স্টেরয়েডস থেকে দূরে থাকবেন। কারণ এটা শুধু আপনার বাহিরের যে মাসলস ডেভেলপ করতেছে তা না, আপনার ইন্টারনাল মাসল অর্গানগুলোও আপনার ডেভেলপ করতেছে। যখন প্রপারলি আপনার মানে ইন্টারনাল, যেমন হার্ট যখন প্রপারলি ব্লাড সার্কুলেশন করতে পারবে না, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আপনার। রাইট। এই কথাটার সাথে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি আসলে কিছু বিষয় আমাদের নজরে আসছে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যে অনেকে জিম করতে গিয়ে অথবা অনেকে এক্সারসাইজ করতে গিয়ে, স্ট্রেংথ ট্রেনিং করতে গিয়ে অথবা ওয়েট লিফটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন, অনেক ক্ষেত্রে স্ট্রোক করছেন, হার্ট অ্যাটাক হচ্ছে। এটার কারণটা কি হতে পারে এবং আসলে এই লায়াবিলিটিটা কে নেবে? এটার বিষয়ে আমি বলবো যে হচ্ছে কিছু মেম্বার আছে যে জিমে গিয়ে সাডেনলি ট্রেনারদেরকে কোনো কিছু ইনফর্ম করে না, সাডেনলি স্টার্ট করে দেয় এক্সারসাইজ, যার ফলে কি হচ্ছে তার হার্ট হঠাৎ করে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ব্লাড সার্কুলেট করা ট্রাই করতেছে। আর যদি তার এমনি আগের থেকে যদি হার্টে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তার এই জিনিসটা আরও মানে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো হওয়ার পসিবিলিটি থাকে। তো অবশ্যই আমার জিমে যাওয়ার আগে যদি মনে হয় আমার হার্টে কোনো প্রবলেম আছে, আমার যদি সন্দেহ থাকে, আমার অবশ্যই হার্ট চেক আপ করতে হবে আগে। হার্ট চেক আপ করানোর পরে তারপরে আমার রিপোর্ট কি আসছে এটা দেখতে হবে। রিপোর্টে যা বলছে, যা আসছে রিপোর্ট, ওইটা ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে আমার জিমে যেতে হবে। জিমে যাওয়ার পর আমার ট্রেনারদেরকে ইনফর্ম করতে হবে যে আমার হার্টের এই সমস্যাটা আছে। তো এইভাবে ওই হার্টের কন্ডিশন বুঝেই আপনার ট্রেনার আপনাকে গাইড করবে, আপনি কিভাবে ট্রেনিং করবেন, আপনি কিভাবে এক্সারসাইজ করবেন, সেটা তাকে মানে সে এটা সেট করে দিবে। কিন্তু এই যে অনেকে আছে এগুলো কোনো কিছু জানায় না, জিমে চলে যায়, নিজের মতো করে এক্সারসাইজ করে, সাডেনলি অল অন সাডেন এটাই মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। আচ্ছা, সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে আমরা যদি শুরু করতে চাই স্ট্রেংথ ট্রেনিং অথবা আমরা যদি শুরু করতে চাই মাসল বিল্ডিং এর যে কাজগুলো, সেক্ষেত্রে একজন প্রপার গাইডলাইনের আন্ডারে থেকে বা প্রপার একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকে আসলে সেটা করা উচিত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরেকটু কথা বলবো, তার আগে আমাদের দর্শকদের জন্য একটা ইনফরমেশন রয়েছে। দর্শক, আপনাদের জানাতে চাই মিস্টার নুডলস নিবেদিত বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল মেহমেদ, সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এটিএন বাংলার পর্দায় খুব শীঘ্রই, এই মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ 15ই অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার দিন আপনারা যদি চোখ রাখেন 8টা 40 মিনিটে, রাত 8টা 40 মিনিটে চোখ রাখেন এটিএন বাংলার পর্দায়, আপনারা কিন্তু দেখতে পাবেন জনপ্রিয় সিরিয়ালটি। এবং আমরা কিন্তু বেশ এক্সাইটেড যে আমরা দেখব এই তুরস্কের এই যে জনপ্রিয় সিরিয়ালটি, সেটি এটিএন বাংলার পর্দায় আমরা দেখতে পাবো। আচ্ছা, তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বলছিলামই তো, আর যদি কিছু বলার থাকে সেটিও আমরা শুনবো, কিন্তু আমার মনে হয় যে আমরা দর্শকদেরকে খুব এক্সাইটেড একটা নিউজ দিলাম একটি সিরিয়ালের, মেগা সিরিয়ালের। আমরা প্রোমোটা অথবা আসলে কি আছে এই সিরিয়ালের মধ্যে সেটি ছোট্ট করে একটু দেখিয়ে নিয়ে আসবো আপনাদেরকে।
মিস্টার নুডলস নিবেদিত বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল মেহমেদ শুরু হচ্ছে আগামী 15ই অক্টোবর। মুসলিম ইতিহাসের সেই অদম্য সুলতান যিনি বদলে দিয়েছেন ইতিহাস, সুলতান মেহমেদ খান হাজির হয়েছে। আবেগ আর সংঘাত, রোমাঞ্চকর, অগ্নি পরীক্ষা, অটল একরোখা। মেহমেদ দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 8:40 পুনঃ প্রচার করা হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1:20 এবং মেগা রিভিউ দেখুন প্রতি শুক্রবার দুপুর 2:30। আচ্ছা, তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বারবারই বলছি, আমাদেরকে যদি একটু বলতেন যে আমরা আসলে রেগুলার যারা জিমেও যেতে পারছি না অথবা যারা হয়তো বা ইনস্ট্রাক্টর আন্ডারে থাকতে পারছি না, কোন জিনিসগুলো আসলে মেনটেন করলে আমরা একটু ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো? সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনি আপনার নিজের জন্য 30 থেকে 40 মিনিট সময় যদি না দিতে পারেন জিমে, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার আদার্স যে আউটডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, এটা করার মানে অ্যাড করা, লাইফস্টাইলে অ্যাড করা, যেমন হচ্ছে জগিং, তারপর হচ্ছে আপনার এই যে ম্যারাথন যে হয় আমাদের ঢাকায়, হ্যাঁ, ম্যারাথন, তারপর হচ্ছে আপনার যে বাসায় নিজেই আপনি হিট কার্ডিও করতে পারবেন, এগুলো আপনি মানে শিখে নিন, ঠিক আছে? এগুলো আপনার বাসায় তো অ্যাটলিস্ট আপনি নিজেকে 10 মিনিট সময় দিতে পারবেন, এইটা জাস্ট দেখে দেখে আপনি শিখে নেবেন, ঠিক আছে? ইউটিউবে, তারপর হচ্ছে আপনার অনেক জায়গায় অনেক কোর্স আছে যে কিভাবে আপনি বাসায় বসে থেকে ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলো বা সাধারণত 2-3টা ডাম্বলস দিয়ে, হ্যাঁ, আপনি হচ্ছে এক্সারসাইজ কিভাবে করবেন, এই সামান্য নর্মাল এক্সারসাইজগুলো করেই আমরা কিন্তু নিজেকে ফিট রাখতে পারবো এবং হচ্ছে নিজেকে রোগমুক্ত রাখতে পারবো। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা আসলে এক্সারসাইজ করবে অথবা জিমে ভর্তি হবে, সেক্ষেত্রে জিমের পরিবেশটা কেমন হলে তারা মোটিভেটেড হবে? এটা আমি বলবো অবশ্যই জিমের পরিবেশটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ম্যানেজড হওয়া দরকার। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি জিমে ভর্তি হতেছেন, জিমে ভর্তি হওয়ার পরে আপনাকে কিভাবে গাইডলাইন করতেছে, আমরা অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম যে একটা মেম্বার জিমে আসার পর, হ্যাঁ, তাকে আমরা তাকে আমরা কনসাল্ট করব কিভাবে তার কন্ডিশন জানবো, জানার পরে তার গোলটা জানবো, ঠিক আছে? তার এজ, হাইট, বডি ওয়েট এটা জানবো, তারপর তাকে যে বেসিক এক্সারসাইজ রুটিন আছে এটা 1 মাস তাকে এই রুটিনটা দেওয়ার পরে 1 মাস তাকে গাইডলাইন করব, হ্যাঁ, তার মাসেলের কন্ডিশন ডেভেলপ করব। 1 মাস পরে তাকে আমরা কাস্টমাইজ করে দিব, যখন বুঝি যে তার কন্ডিশন হ্যাঁ ওয়েল ডেভেলপড, সে যাইতে পারবে, তারপরে তার জন্য আমরা কাস্টমাইজ একটা ওয়ার্কআউট রুটিন আর হচ্ছে ডায়েট প্ল্যানটা দিয়ে দিই। প্রপার প্রিপারেশনটা বা প্রিপেয়ার হয়ে গেলে তখন আপনারা তাদেরকে দিয়ে স্টার্ট করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। জি, আমি অ্যাট ফার্স্ট হচ্ছে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য এই প্রোগ্রামে উপস্থিত হয়ে। তো আমি বলবো যে অবশ্যই আমাদের লাইফস্টাইল এবং হচ্ছে আমাদের ফিটনেস ধরে রাখার জন্য আপনারা জিমে অ্যাডমিট হয়ে যাবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন ফুড ওয়েল ব্যালেন্স ফুড ইনটেক করতে, জাঙ্ক এবং হচ্ছে বাহিরের ফুড টোটালি বাদ দিতে। হ্যাঁ, এটা না যে হচ্ছে আপনি একদমই খেতে পারবেন না, আপনি উইকে 1 বেলা 2 বেলা খেয়ে নেন, সমস্যা নেই, কিন্তু হচ্ছে এটা রেগুলারিটি লাইফের সাথে রেগুলারলি অ্যাড করবেন না। ট্রাই করবেন ক্লিন খাবার খেতে এবং হচ্ছে ট্রাই করবেন ওয়ার্কআউট করতে রেগুলার এবং নিজেকে সুস্থ রাখার ট্রাই করবেন অবশ্যই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং খুব জরুরি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে জানাবার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে। দর্শক, আজ এখানে শেষ করছি। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের বেশ কাজে লাগবে অথবা লেগেছে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।